কেইনের রেকর্ড করা ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু ইংল্যান্ডের। পর্তুগালকে রুখে দিল DR কঙ্গো। ম্যাচে নিষ্প্রাণ ক্রিস্টিয়ানো রোনালদো। যানজট মুক্ত করতে রাজধানী ঘিরে রিং ও রেডিয়াল রোডের পরিকল্পনা। যানবাহনের চাপ কমে বাঁচবে সময়। অভ্যন্তরীণ যোগাযোগে গতি ফেরার আশা। সমন্বিত পরিকল্পনার তাগিদ। ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমছে ৮০ কিলোমিটার। কুমিল্লা লাকসাম চাষাড়ার নতুন রুটে সময় লাগবে মাত্র ৩ ঘন্টা। জ্বালানি খরচ কমবে অন্তত ৩০%। কর সুবিধার গ্যাড়াকলে বস্ত্রশিল্প। আসছে অর্থ বছর থেকে ট্যাক্স ২৭.৫%। স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার সঙ্গে আমদানি নির্ভরতা বাড়ার শঙ্কা। এবং যুদ্ধবন্ধে ইরান যুক্তরাষ্ট্র ঐতিহাসিক সমঝোতা চুক্তি সই। অবিলম্বে শুরু হচ্ছে পরবর্তী ধাপের আলোচনা। আঘাত এলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি তেহরানের। সকালের সময় সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। এই বিশ্বকাপের খবর। হ্যারি কেইনের জোড়া গোলে বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ইংল্যান্ড। এবারের আসরের প্রথম হাই ভোল্টেজ লড়াইয়ে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়েছে থ্রি লায়ন্সরা। এই ম্যাচে ইংল্যান্ডের হয়ে রেকর্ড গড়েছেন ইংলিশ অধিনায়ক। গ্যারি লিনেকারের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোল স্কোরার এখন কেইন। ডালাসের ছাদবন্ধ স্টেডিয়ামের সমর্থকদের জন্য পয়সা উসুল ম্যাচ। ২০১৮ বিশ্বকাপের দুই সেমিফাইনালিস্টের লড়াই আর বিশ্বকাপের প্রথম হাই ভোল্টেজ ম্যাচ। ইংল্যান্ডের জন্য ম্যাচটা ছিল প্রতিশোধের, আর ক্রোয়েশিয়ার লক্ষ্য বিশ্বকাপ মিশনটা জয় দিয়ে শুরু করা। সেখানেই ইংলিশ অ্যাটাক লাইনের সামনে মুখ থুবড়ে পড়েছে ক্রোয়েশিয়ার ডিফেন্স। নাটকীয় প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে রীতিমতো ক্রোয়েশিয়ার উপর ছড়ি ঘুরিয়েছে কেইন বেলিংহামরা। ৬ গোলের রোমাঞ্চকর লড়াইয়ের পর থ্রি লায়নরা জানান দিল এবারের বিশ্বকাপে অন্যতম হট ফেভারিট তারাও। ম্যাচে জালের দেখা পেতে ইংল্যান্ড সময় নেয় মাত্র ১২ মিনিট। নিজেদের ডি বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে নরি মাদুইকেকে ফাউল করে বসেন অভিজ্ঞ লুকা মদ্রিচ। পেনাল্টি কল দেন রেফারি। যদিও প্রথম চান্সে জালের দেখা পায়নি হ্যারি কেইন, সেখানেই থ্রি লায়নদের জন্য সাপে বর হয়ে আসে ক্রোয়েট গোলরক্ষক লিভাকোভিচের লাইন থেকে সরে আসা। দ্বিতীয়বার সুযোগ পেয়ে আর কোনো ভুল করেননি কেইন। ১-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। গোল শোধে নিজেদের চিরাচারিত ফুটবল থেকে বের হয়ে আক্রমণাত্মক খেলে লুকা মদ্রিচরা। ৩৬ মিনিটে ম্যাচের সমতা ফেরান মার্টিন বাটুরিনা। পিটার সুইচেচের কাছ থেকে পাওয়া বলে ডিবক্সের সামনে থেকে তার দুর্দান্ত শট, যা নাগালের অনেকটা বাহিরে ছিল ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের। ক্রোয়েটদের ফেরানো সমতার স্থায়িত্ব ছিল মাত্র ৬ মিনিট। এবার হেড থেকে জাল খুঁজে নেন হ্যারি কেইন। ডেক্লান রাইসের নেওয়া কর্নার কিক থেকে ব্যবধান ২-১ করেন ইংলিশ অধিনায়ক। জোড়া গোলে গ্যারি লিনেকারের রেকর্ডে ভাগ বসান কেইন। বিশ্বকাপে এখন ইংলিশদের হয়ে যৌথভাবে সর্বোচ্চ গোল স্কোরার বায়ার্ন তারকা। কেইনের গোলে রেশ কাটতে না কাটতেই ইংলিশ ডিফেন্ডারদের বোকা বানিয়ে আবারও ম্যাচে ফিরে ক্রোয়েশিয়া। প্যারিসিচের অ্যাসিস্ট থেকে স্কোর লাইনে আবারও সমতা ফেরান পিটার মুসা। ২-২ গোলে শেষ হয় রোমাঞ্চকর প্রথমার্ধ। বিরতি থেকে ফিরেই নিজের জাত চেনান রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম। থ্রি লায়নদের হয়ে মাঝ মাঠ দখলে রাখা জুড নাম লেখান স্কোর শিটে। আবারও ম্যাচের চালকের আসনে ইংল্যান্ড। বদলি নেমে ইংল্যান্ডের জয় পুরোপুরি নিশ্চিত করেন মার্কাস রাশফোর্ড। ম্যাচের শেষ মুহূর্তে ক্রোয়েশিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন এই ফরওয়ার্ড। তাতেই ৪-২ গোলের বড় জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে থমাস টুখেলের দল, আর হতাশা নিয়ে মাঠ ছাড়ে লুকা মদ্রিচরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। হতাশায় বিশ্বকাপ শুরু করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। DR কঙ্গোর কাছে আটকে গেল তার দল পর্তুগাল। ওয়াও নেভেসের গোলে লিড পেলেও প্রথমার্ধের যোগ করার সময়ে তা হাতছাড়া করে সেলেসাওরা। নিষ্প্রাণ রোনালদোর দিনে ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্ট পেল আফ্রিকান দেশটি। হতাশায় বিশ্বকাপ শুরু করলেন রোনালদো। কঙ্গোর বিপক্ষে শুধু তার পারফরম্যান্স নয়, আতশ কাচের নিচে তার দলের অবস্থানও। ফেভারিটের তকমা থাকলেও স্রোতের বিপরীতে হেঁটেছে পর্তুগাল। তারকা খচিত মিডফিল্ডকে এক সুতোয় গাঁথতে ব্যর্থ রবার্তো মার্তিনেস। প্রশ্ন উঠছে রোনালদোকে ঘিরেও। গোটা ম্যাচে গোল মুখে কোনো শটই নিতে পারেননি CR7।
অথচ এদিন পিচ স্পর্শ করার আগেই রেকর্ড বুকে ওঠেন তিনি। সবচেয়ে বেশি বয়সে আউটফিল্ড প্লেয়ার হিসেবে স্টার্টিং 11-এ গড়েছেন আরও এক মাইলফলক। মেসির পরে মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে খেলছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ। টেক্সাসে ঘুরে ফিরে ক্যামেরার লেন্স তাই বারবার ওই একদিকে ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথম লিডটা CR7 নন, আসলো হুয়াও নেভেসের দারুণ এক হেডে, অ্যাসিস্টে পেদ্রো নেতো। কঙ্গোর 5-ম্যান ডিফেন্স লাইনের সামনে খুব বেশি সুযোগ যে তৈরি হবে না সেটা আগেই বোঝা গেছে। সেলেকাওরা তাই বেছে নেয় অ্যারিয়াল অ্যাটাক, ফুলব্যাকদের কাজে লাগিয়ে একের পর এক ক্রস, যদিও সাফল্য মেলেনি আর। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় একাদশে ছিলেন না রুবেন দিয়াস। অভিজ্ঞ সেন্টার ব্যাকের অনুপস্থিতি ভোগায় পর্তুগালকে। নেভেসের এনে দেওয়া লিড হারায় প্রথমার্ধের যোগ করা সময়ে। আর্থার মাসুয়াকুর করা ক্রসে গোল ইওয়ান উইজার। কঙ্গোর ইতিহাসে এটাই প্রথম বিশ্বকাপ গোল। স্তব্ধ বিধ্বস্ত গোটা সেলেকাও শিবির। ওই স্তব্ধতা আর কাটেনি। স্টেডিয়াম ভর্তি পর্তুগিজ সমর্থকদের আনন্দে মাতাতে ব্যর্থ রোনালদো। 69 মিনিটে সুযোগ এসেছিল, তবে সেখান থেকে গোল করতে পারেননি 41 বছর বয়সী এই তারকা। উল্টো মুহুর্মুহু কঙ্গোর পাল্টা আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে পর্তুগাল। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় প্লেয়ার বদল করেও সফল হননি কোচ। কঙ্গো পেল নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম পয়েন্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের বিবর্ণ পারফরমেন্সে হতাশ লিসবনের পাশা দা কমার্সিওতে খেলা দেখতে আসা সমর্থকরা। সেলেকাওদের কাছ থেকে এমন পারফরমেন্স কখনোই প্রত্যাশা করেনি তারা। তবে উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগাল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস সমর্থকরা। লিসবন থেকে আরও জানাচ্ছেন তারিকুল হাসান আশিক। প্রথম ম্যাচের জন্য প্রায় এক সপ্তাহের অপেক্ষা উন্মুখ হয়েছিলেন পর্তুগালের সমর্থকরা। লিসবনের এই প্রাসা কমার্সিওতে লিসবন ফুটবল এরেনায় জড়ো হয়েছিলেন লাখো পর্তুগিজ সমর্থক। তাদের প্রত্যাশা ছিল পর্তুগাল দল তাদের সেরা খেলাটা উপহার দিয়ে আজকের ম্যাচে জয় ছিনিয়ে আনবে। শুরুটাও হয়েছিল দুর্দান্ত। ক্রিস্টিয়ানো রোনালদোর পাশাপাশি ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও কনসেসাও, রাফায়েল লিয়াওরা যথেষ্ট চেষ্টা করেছে আজকের এই ম্যাচ থেকে আরো কয়েকটি গোল বের করে আনার। তবে ভাগ্য সহায় হয়নি পর্তুগিজদের। বেশ কয়েকটি গোল বাড়ির কাছে দিয়ে গেলেও স্পর্শ করেনি জাল। পর্তুগালে খুব ভালো খেলছে, হয়তো আমাদের হয়েছে, ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে আবার ফিরে আসবো। It's 1-1, so it's really nice. I hope that Portugal is winning next football game. They have a great team. They have a good midfield, a good forward striker, Ronaldo, and they couldn't win. Se resiente, but it's unlucky for them. পর্তুগালের মিডফিল্ড থেকে আমরা যতটুকু এক্সপেক্ট করছি ওইটা পাই নাই। অবশেষে হতাশা নিয়েই আজকের এই জায়গা ছাড়তে হয়েছে পর্তুগালের সমর্থকদের। তবে তাদের প্রত্যাশা পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে পর্তুগাল, ড্র নয় জয় ছিনিয়ে আনবে এবং সামনে যে ম্যাচগুলি রয়েছে সেই ম্যাচগুলোতে জয়ী হওয়ার মাধ্যমে পর্তুগাল পরের রাউন্ড নিশ্চিত করবে। অন্যদিকে আমরা এখানে দেখেছি যে কঙ্গোর সমর্থকরাও বেশ উৎসাহ উদ্দীপনায় মেতেছিলেন তাদের দলের খেলা উপভোগ নিয়ে এবং তাদের এই ড্র যেন অনেকটাই জয় আনন্দ দিয়েছে কঙ্গোর সমর্থকদের। অন্যদিকে অনেকটা হতাশায় ভাসছে পর্তুগালের সমর্থকরা। তারা বলছেন যে পর্তুগালের কাছে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর বাহিনী। তবে তাদের আশা সামনের ম্যাচেই ঘুরে দাঁড়াবে পর্তুগাল, সেই স্বাভাবিক এবং তাদের সেরা খেলাটা উপহার দিয়ে নিশ্চিত করবে পরের রাউন্ড। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। শেষ মুহূর্তের গোলে পানামার হৃদয় ভেঙে বিশ্বকাপে এবারের আসরে নিজেদের প্রথম জয় তুলে নিল ঘানা। ম্যাচের যোগ করার সময়ে একমাত্র গোলটা করেন ক্যালেব ইরেনকি। যদিও শুরু থেকেই আফ্রিকার দেশটিকে চাপে রাখে পানামা, একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি তারা। গোল পেতে পাল্টা আক্রমণ চালায় ব্ল্যাক স্টার, তবে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি জর্ডান আইয়ুব দল। গোল শূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের বাকি সময়েও গোলের দেখা পাননি কোনো দল। ড্রয়ের পথে থাকা ম্যাচের ভাগ্য বদলায় যোগ সময়ের শেষ মিনিটে। কাউন্টার অ্যাটাকে থমাস আসন্তের অ্যাসিস্টে জাল খুঁজে নেয় ক্ল্যাব ইরেনকি। তাতেই পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ঘানা। যানজটমুক্ত নগরী গড়ে তুলতে রাজধানী ঢাকাকে ঘিরে রিং রোড ও 15টি রেডিয়াল রোডের পরিকল্পনা করছে সরকার। এতে কমবে যানবাহনের চাপ, বাঁচবে সময়, বাড়বে অর্থনীতির গতি। বিশেষজ্ঞরা বলছেন উদ্যোগ বাস্তবায়ন হলে অভ্যন্তরীণ ও আন্তনগর যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে। সামদানি প্রত্যয়ের রিপোর্ট।
2.5 কোটি মানুষের শহর রাজধানী ঢাকা, যানজট যার নিত্যসঙ্গী। এখানকার সড়ক যেন গড়ে উঠেছে পরিকল্পনার চেয়ে প্রয়োজনের তাগিদে। বেসরকারি গবেষণা সংস্থা ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ বলছে, এই নগরীতে প্রতিদিন যানজট কেড়ে নেয় প্রায় 82 লাখ কর্মঘণ্টা। নগরীর যানজট নিরসনে এবার রাজধানীকে ঘিরে রিং রোড ও 15টি রেডিয়াল রোড নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। রিং রোড ও রেডিয়াল রোড নির্মাণের মাধ্যমে ঢাকার যানজট নিরসন। রিং রোড হলো বৃত্তাকার সড়ক বা একাধিক সড়কের সমষ্টি, যা নগরের কেন্দ্র ছুঁয়ে বাইরে চলে যায়, যার মাধ্যমে এড়ানো সম্ভব নগরীর ভেতরকার যানজট। ঢাকার তীব্র যানজট কমাতে গাবতলী থেকে পোস্তগোলা পর্যন্ত 12 কিলোমিটার দীর্ঘ 8 লেনের একটি ইনার সার্কুলার রিং রোড নির্মাণাধীন। এটি গাবতলী থেকে হাজারীবাগ পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের যানবাহনগুলোকে আর মূল শহরের ভেতরে ঢুকতে হবে না। শুধু তাই নয়, আউটার রিং রোড ধারণাকে বিস্তৃত করে রাজধানীকে ঘিরে 15টি রেডিয়াল রোডের পরিকল্পনা করছে সরকার। পরিকল্পনা অনুযায়ী রিং রোড দুটি ঢাকার চারপাশে বৃত্তাকার যোগাযোগ তৈরি করবে, আর রেডিয়াল রোডগুলো সড়কের কেন্দ্র থেকে আশেপাশের জেলা ও উপশহরের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে ঢাকার, যেগুলোর মধ্যে রয়েছে আফতাবনগর, ডেমরা, আশকোনা, দিয়াবাড়ি, বিরুলিয়া, আশুলিয়া, বছিলা, মাওয়া মহাসড়ক, পূর্বাচল ও মাদানী এভিনিউ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ করিডর। সরকারের নতুন এ উদ্যোগে আশার আলো দেখছেন নগরবাসী। তবে শুধু আশ্বাস নয়, বরং প্রতিশ্রুতির বাস্তবায়নের প্রত্যাশা তাদের। আমার মনে হয় এতে অনেকটা যানজট কমবে। রাস্তা যদি সম্প্রসারণ করা হয়, রাস্তা যদি বৃদ্ধি করা হয়, অবশ্যই আমাদের জনগণের জন্য অনেক ভালো হবে। রিং রোড করতে চায় এটা জনগণের জন্য, এটা তো সরকারের জন্য না, এ দেশের উন্নয়নের জন্য। এটা আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি। তবে যত দ্রুত কাজটা হয় তত আমাদের একটু সুবিধা হয়। জ্যাম জটের কারণে অনেক ভোগান্তির লোকগুলো পরে আমরা পড়ে থাকি। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, শুধু সড়ক নয়, এর সঙ্গে গণপরিবহন, আবাসন ও ভূমি ব্যবস্থাপনার সমন্বিত পরিকল্পনা নিতে হবে। অনেক সময় দেখি আমরা যে রোডগুলো তৈরি করছি, সেই রোডের পাশেও নতুন নতুন ডেভেলপমেন্ট হয়ে সেই রোডের কার্যকারিতা কমিয়ে দেয়। এই জন্য সামগ্রিকভাবে ঢাকার টেকসই নগর পরিকল্পনা এবং যে পরিবহন পরিকল্পনা, এটা সমন্বিত উদ্যোগ দরকার। সেই উদ্যোগের অংশ হিসেবে রিং রোড, রেডিয়াল রোড যাই করি কেন, সেটা যেন ভবিষ্যতে ফাংশনাল থাকে এবং নতুন করে যেন চাপ তৈরি না করে সেদিকেও খেয়াল করতে হবে। রাজধানীর জন্য রিং রোড ও রেডিয়াল রোড প্রকল্পকে ভবিষ্যতের গেম চেঞ্জার দেখছে সরকার। তবে পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতি ধাপে স্বচ্ছতা ও সমন্বয় নির্ধারণ করবে প্রকল্পটির সাফল্য, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তিলোত্তমা নগরী ঢাকার সাধারণ মানুষের দিনের অধিকাংশ সময় কেটে যায় সড়কেই। যানজটের কারণে ব্যাহত হয় মূল্যবান কর্মঘণ্টা, থেমে থাকে দেশের অর্থনীতির চাকা। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং সমন্বিত পরিকল্পনার মাধ্যমেই বদলে দেয়া সম্ভব ঢাকার ট্রাফিক মানচিত্র। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। ঢাকা চট্টগ্রাম রেলপথে 2 ঘন্টা সময় বাঁচাতে অন্তত 80 কিলোমিটার দূরত্ব কমানোর পরিকল্পনা নিয়েছে সরকার। কুমিল্লায় কর্ড লাইন স্থাপনের মাধ্যমে আখাউড়া, ভৈরব এবং টঙ্গী রুটে এড়িয়ে কুমিল্লা, লাকসাম, নারায়ণগঞ্জের চাষাড়া হয়ে চলাচল করবে যাত্রীবাহী ট্রেন। এতে ঢাকা চট্টগ্রামে যাত্রাপথের সময় নেমে আসবে মাত্র 3 ঘন্টায়। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত থাকছে কমলদের রিপোর্টে। ঢাকা চট্টগ্রাম রুটের অভিজাত ট্রেন হিসেবে পরিচিত সুবর্ণ এক্সপ্রেস এবং সোনার বাংলা এক্সপ্রেস ঘন্টায় 65 থেকে 70 কিলোমিটার বেগে ছুটে 320 কিলোমিটার দূরত্বের গন্তব্যে পৌঁছাতে সময় নিচ্ছে অন্তত 5.5 ঘন্টা। চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়া ট্রেনটি আখাউড়া, ভৈরব এবং টঙ্গী হয়ে পৌঁছায় ঢাকার কমলাপুর স্টেশনে। চট্টগ্রাম স্টেশনে আসার পথ একই, অথচ এই 80 কিলোমিটার পথ পাড়ি দিতে অহেতুক এবং বাড়তি 2 ঘন্টা সময় ক্ষেপণ করতে হয়। এটা যে ডিস্টেন্স কমে গেল, এই কারণে ফুয়েলের যে সেভিংটা হবে, সেখানে কস্টও কমে যাবে। একজন যাত্রী আর প্লেনে যদি ঢাকা থেকে চট্টগ্রাম আসতে হয়, তার বাসা থেকে বের হয়ে এয়ারপোর্টে যাবে, সেখানে চেক ইন, প্লেনে ওঠা, চেক আউট, আবার বাই রোডে তার বাসায় আসা, যে সময় লাগবে, আমার মনে হয় ব্রডগেজ ট্রেন তারও আগে
এই কর্ড লাইন হলে ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসবে। নতুন রুট হিসেবে ঢাকা চট্টগ্রামের যাত্রীরা কুমিল্লা লাকসাম হয়ে নারায়ণগঞ্জের চাষারা রুটে যাতায়াত করবে। ঢাকা থেকে নারায়ণগঞ্জে ডুয়েল গেজ লাইন থাকায় এ প্রকল্পের অংশ হিসেবে সেই লাইন বিস্তৃত হবে কুমিল্লা এবং লাকসামের মধ্যবর্তী অংশে। ঢাকা চট্টগ্রাম রুটে কর্ড লাইন কার্যকর হলে শুধুমাত্র রেলওয়ের ফুয়েল খরচ অন্তত 30% কমে আসবে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত কর্ড লাইন নির্মাণ করা হবে। এর জন্য ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে এবং সেটা শেষের দিকে আছে। এই ফিজিবিলিটি স্টাডি শেষের দিকে হওয়ার পরে ডিপিপি প্রণয়ন করা হবে, তারপরে ফান্ডিং হলে এটা কাজ শুরু হবে। অবশ্য কর্ড লাইন স্থাপনের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমিয়ে আনতে কম আন্দোলন হয়নি, কিন্তু শেষ পর্যন্ত বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে এই কর্ড লাইন স্থাপনের ঘোষণা দেওয়ায় উচ্ছ্বসিত আন্দোলনকারীরা। আমি চাকরিতে আসার আগেও শুনতাম যে কর্ড লাইন হবে, কিন্তু এটা কেউ সিদ্ধান্ত নিতে পারছিল না প্রকল্পেরা। এবার আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে দ্রুততার সাথে এই কর্ড লাইনটা বাস্তবায়ন করবে। কর্ড লাইন স্থাপনের প্রাথমিক পর্যায়ে ড্রাফট ফিজিবিলিটি রিপোর্ট 15 মার্চ অনুমোদনের পর এখন চলছে ফাইনাল ফিজিবিলিটি রিপোর্ট প্রণয়নের কাজ। একই সঙ্গে চলছে ভূমি অধিগ্রহণ শুরু করতে পৃথক ডিপিপি প্রস্তুতের প্রক্রিয়া। পরামর্শক প্রতিষ্ঠানের অ্যালাইনমেন্টের ভিত্তিতে সাবসয়েল ইনভেস্টিগেশন, টপ সার্ভে, পরিবেশগত সমীক্ষা, রিসেটেলমেন্ট প্ল্যান এবং হাইড্রোমারফোলজিক্যাল স্টাডি শেষ করে আনা হয়েছে। আমাদের যে লাইনটা আছে বর্তমানে ঢাকা চিটাগাং লাইন, সেই লাইনটা আমরা ডেডিকেটেড ফ্লাইট করিডোর হিসেবে ব্যবহার করতে পারবো। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আগামী 2027 সাল থেকে রেল লাইন স্থাপনের কাজ শুরু হলে 2030 সাল নাগাদ পুরোদমে চালু হবে কুমিল্লার এই কর্ড লাইন। মূলত যাত্রাপথে যানজট এড়াতে রেলের জন্য তৈরি হবে একাধিক পৃথক ওভারপাস, আর তাতে লাগছে বাড়তি সময়। এই কর্ড লাইন পদ্ধতি চালু হলে ঢাকা চট্টগ্রামের সড়ক পথে যেমন যাত্রী পরিবহনের চাপ কমবে, ঠিক তেমনি আকাশপথে বিমানের টিকিট নিয়ে যে সিন্ডিকেটে কারসাজি চলে সেটিও ভেঙে যাবে। কারণ এই ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমে আসবে অন্তত 2 ঘন্টা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময় আরও থাকছে। শর্তযুক্ত পণ্য বিবেচনা করায় খুলনা অঞ্চল থেকে কার্যত বন্ধ কাঁচা পাট রপ্তানি। নষ্ট হচ্ছে গোডাউনে পড়ে, বাড়ছে লোকসান বিপাকে শ্রমিক, রপ্তানিকারক ও ব্যবসায়ীরা। কর সুবিধার গ্যাড়াকলে দেশের বস্ত্রশিল্প খাত। তৈরি পোশাক খাতে যেখানে 12% আয়কর, সেখানে আগামী অর্থ বছর থেকে 27.5% দেবেন বস্ত্রশিল্প মালিকরা। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কর হার অপরিবর্তিত রাখায় এমন দ্বৈত নীতি তৈরি হয়েছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। তাদের দাবি, এতে স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার সঙ্গে বাড়বে আমদানি নির্ভরতা। এ অবস্থায় রপ্তানির স্বার্থে পরিপূরক শিল্পে সহায়ক কর কাঠামো নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। MS আরিফিনের রিপোর্ট। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে যে পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে গার্মেন্টস খাত, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে তার সিংহভাগ কাঁচামালের যোগান দেন বস্ত্রকল মালিকরা। তথ্য বলছে, সুতা ও কাপড় মিলিয়ে নিট পোশাক খাতে 80 থেকে 90 আর ওভেন খাতে 35 থেকে 40% কাঁচামালের যোগান আসে স্থানীয় বস্ত্রকল থেকেই। বাকিটা চীন, কোরিয়া, ভারতের মতো দেশ থেকে আমদানি করেন উদ্যোক্তারা। সাধারণ কোম্পানির কর্পোরেট কর হার 27.5% হলেও রপ্তানি আয়ের ধারা সচল রাখতে 2005-06 অর্থবছর থেকে 15% হারে কর সুবিধা পেয়ে আসছিলেন বস্ত্র ও পোশাক শিল্প মালিকরা। পরে 2018-19 অর্থবছরে কর সুবিধা 15 থেকে কমিয়ে 12% নির্ধারণ করে সরকার। পোশাক খাতের জন্য এই সুবিধা 2028 সাল পর্যন্ত বহাল থাকলেও মেয়াদ শেষ হওয়ায় চলতি জুন থেকে কর সুবিধা হারাচ্ছেন বস্ত্রকল মালিকরা। ফ্যাব্রিক্স স্পিনিং এর জন্য অতীতে ছিল 15% ট্যাক্স। 26 সালে আর কোনো বল হয় না IMF এর বা বিভিন্ন চাপের কারণে। গত বছর বাজেট করার সময় সরকার সাথে আলোচনা করেছি, বাট তখন সরকার বলেছে আমরা একটা চেঞ্জিং টাইমের সরকার, এই মুহূর্তে আমরা আসলে কিছু করতে পারতেছি না। এই অবস্থায় 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে 5 বছরের জন্য কর্পোরেট কর হার অপরিবর্তিত রেখেছেন অর্থমন্ত্রী। এতে তৈরি পোশাক খাতে কর সুবিধা অব্যাহত থাকলেও অতিরিক্ত করের খরচ গোনার চাপ সামলাতে হবে বস্ত্রশিল্পকে। এতে কাঁচামালের আমদানি নির্ভরতা যেমন বাড়বে, তেমনি গ্যাস বিদ্যুতের সংকটে ধুঁকতে থাকা বস্ত্র খাতে কমবে প্রতিযোগিতা সক্ষমতা। এই অবস্থায় 2030 সাল পর্যন্ত কর সুবিধা বহাল চান এ খাতের উদ্যোক্তারা। শিল্প বান্ধব নীতি যেখানে নেওয়া হচ্ছে বাজেটে, সেখানে 27% ট্যাক্স একটা সেক্টরের উপর ধার্য করা আমি মনে করি এটা ঠিক না। গার্মেন্টসের মতো 15% যাতে আমাদের ট্যাক্সটা থাকে নেক্সট 30 সাল পর্যন্ত অ্যাটলিস্ট।
যেই পর্যন্ত আমরা স্বনির্ভরতা না হয়। একদিকে বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে নেতিবাচক রপ্তানি, অন্যদিকে ব্যাংক ঋণের উচ্চ সুদহার সহ বিনিয়োগ বিমুখ পরিবেশ। জাতীয় স্বার্থেই বৈষম্যমূলক করনীতি থেকে সরে আসার পরামর্শ অর্থনীতিবিদদের। ব্যাকআপ ইন্ডাস্ট্রি যদি আপনার র মেটেরিয়াল যদি আপনাকে প্রস্তুত করে না দেয়, যদি আপনাকে সার্ভিস না দেয়, তাহলে আপনি ফাইনাল প্রোডাক্টস কিভাবে উৎপাদন করবেন? সুতরাং চূড়ান্ত দ্রব্য উৎপাদন করতে গেলে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে তাদেরকে আপনাকে ভালো একটা কর সুবিধা দিতে হবে। বিটিএম এর তথ্য, দেশে বর্তমানে সচল বস্ত্রকল আছে 1700-র বেশি। জ্বালানি সংকট, কাঁচামালের ব্যয় বৃদ্ধি সহ বন সুবিধার অপব্যবহারে উৎপাদন কমেছে প্রায় অর্ধেকের, আর বন্ধ হয়েছে 50টিরও বেশি কারখানা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। পুশিন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের 184 কিলোমিটার সীমান্তে নজরদারি, লোকবল ও তৎপরতা বাড়িয়েছে বিজিপি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে 4টি উপজেলায় প্রায় 184 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এর মধ্যে 3টি আসলে নদী আন্তর্জাতিক, ভারত থেকে 3টি নদী প্রবেশ করেছে। নদী বেষ্টিত ছাড়াও প্রায় 54 কিলোমিটার এলাকায় চরাঞ্চল এবং বিভিন্ন নদীর এলাকা হওয়ার কারণে সে সমস্ত এলাকাগুলোতে আসলে তার বেড়া নাই। এই সুযোগ নিয়ে আসলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বারবার জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করছে, পুশিনের চেষ্টা করছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে গমস্তাপুর উপজেলার বিভীষণ, রকুনপুর, এই সমস্ত এলাকাগুলো। গত রাতে আমরা খবর পেয়েছি যে বিভীষণ সীমান্ত এলাকা দিয়ে আসলে কয়েকজনকে পুশিনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল, এমন একটা খবর পাওয়ার পরে বিজিবি এবং স্থানীয়দের তৎপরতা দেখে আসলে তারা সীমান্ত থেকেই শূন্য রেখা থেকেই তাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে। এর পাশাপাশি গত এই যে 4 জুন থেকে 15 জুন পর্যন্ত এই 11 দিনের ব্যবধানেই আসলে 3 বারের পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। যদিও স্থানীয়দের সহযোগিতায়, বিজিবির তৎপরতায়, বিজিবির বাধার মুখে আসলে তাদের প্রায় 44 জনকেই আসলে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছে। পাশাপাশি এই সমস্ত ঘটনাগুলোর প্রেক্ষিতে আসলে সীমান্ত এলাকায়, বিশেষ করে যে সমস্ত নদীবেষ্টিত এলাকা এবং চরাঞ্চল রয়েছে, সেগুলোতে ব্যাপক তৎপরতা এবং জনবল বৃদ্ধি করেছে বিজিবি। টহল কার্যক্রম আসলে ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আসলে লাঠিসোঁটা এবং টর্চ লাইট নিয়ে রাতের অন্ধকারেও বিজিবির সাথে বিভিন্নভাবে টহল কার্যক্রমে সহযোগিতা করছে এবং ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে। বিজিবির পক্ষ থেকেও আসলে সীমান্তের যে বাসিন্দারা রয়েছেন তাদের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত যে 15 জুন রাতের যে ঘটনা, সেখানে আসলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে সহযোগিতা করার জন্য পুশিনের চেষ্টায় বাংলাদেশি যে 7 জন নাগরিক তাকে কিন্তু আটক করে পুলিশে দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং এই ধরনের ঘটনাগুলো আসলে বিশেষ করে যেহেতু তার বেড়াবিহীন এবং বিল এবং নদী বেষ্টিত এলাকা হওয়ার কারণেই মূলত সবচেয়ে বেশি সেই জায়গাগুলোতে পুশিনের যে চেষ্টা, সেটি কিন্তু বারবার বিএসএফ করছে। যদিও স্থানীয় এবং সীমান্তের বাসিন্দারা এই মুহূর্তে একটি উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে, তাদের মধ্যেও দফায় দফায় যে পুশিনের চেষ্টা সেটি কিন্তু প্রতিহত করলেও তাদের মধ্যে আবারও নতুন করে পুশিনের সম্ভাবনা থেকেই মূলত তারা একটু বাড়তি সতর্ক এই মুহূর্তে রয়েছে এবং রাত জেগে সীমান্তের যে এলাকাগুলো রয়েছে সেগুলোও পাহারা দিচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা যে আসলে দুই দেশের সরকার এ বিষয়ে আলোচনা করে সুষ্ঠু সমাধান করে নিয়ম মাফিক আসলে এই সমস্যাটার, সংকটের সমাধান করবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা বলছেন যে আসলে তাদের এই যে পুশিনের যে চেষ্টা, বিএসএফ তারা যে কোনো মূল্যে প্রতিহত করতে সর্বদা সজাগ এবং সতর্ক রয়েছে। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ। সীমান্তে পুশিনের খবর জানছিলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে। কাঁচা পাটকে শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রায় 9 মাস কেটে গেছে। খুলনা অঞ্চল থেকে কার্যত বন্ধ কাঁচা পাট রপ্তানি। এতে বিপাকে রপ্তানিকারক, শ্রমিক ও ব্যবসায়ীরা। গোডাউনে নষ্ট হচ্ছে ফসল, বাড়ছে লোকসান, কর্মহীন হওয়ার শঙ্কায় শ্রমিকরা। তবে অধিদপ্তরের দাবি, সংকট নিরসনে কাজ চলছে। নিয়ামুল হোসেন কচিত তোলা ছবিতে আব্দুল্লাহ মামুন রুবেলের রিপোর্ট। যে সময়টায় খুলনার দৌলতপুরের পাট গোডাউনগুলোতে কর্মচাঞ্চল্যে মুখর থাকার কথা, এখন সেখানে নীরবতা। কৃষকের কাছ থেকে কেনা হাজার হাজার মন কাঁচা পাট স্তূপ করে রাখা হয়েছে। রফতানি বন্ধ থাকায় মাসের পর মাস গোডাউনে পড়ে আছে এসব পাট।
2025 সালের সেপ্টেম্বরে কাঁচা পাটকে শর্ত সাপেক্ষ রফতানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে সরকার। এতে গত প্রায় 9 মাস ধরে খুলনা অঞ্চল থেকে কাঁচা পাট রফতানি কার্যত বন্ধ। রফতানিকারকদের অভিযোগ, গোডাউনে জমেছে বিপুল পাট, কমেছে বাজার দর, আর দীর্ঘদিন মজুত থাকায় অনেক পণ্যের মানও নষ্ট হচ্ছে। সংকট সমাধানে জেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন দফতরে স্মারকলিপি দিয়েও সমাধান না মেলায় হতাশ ব্যবসায়ীরা। এর মধ্যে গত 17 মে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে কাঁচা পাট রফতানি সমীচীন নয় বলে মত দেয় সংকট আরও ঘনীভূত হয়। একদিকে আমরা এক্সপোর্ট করতে না বিদেশের বাজার হারাবো, আর পাশাপাশি আমরা যে ব্যাংক থেকে লোন নিয়ে আমরা পাট কিনেছি, এই পাটগুলো দিনের পর দিন যদি গোডাউনে পড়ে থাকে তাহলে পাট নষ্ট হয়ে যাবে। আমরা এই ব্যাপারে শ্রমিক থেকে শুরু করে সর্বস্তরের লোক ক্ষতিগ্রস্ত, কোটি 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 হাজার হাজার কোটি টাকা লোন নেওয়া। রফতানি বন্ধের প্রভাব পড়েছে শ্রমবাজারেও। এই অঞ্চলের প্রায় 20টি রফতানিকারক প্রতিষ্ঠানের প্রায় 10,000 শ্রমিক কর্মহীন হওয়ার শঙ্কায়। কাঁচা পাট রপ্তানি বন্ধ করাতে এই 10,000 শ্রমিক বেকার হয়ে গেছি আমরা একেবারে। এই কাজ না চললে আমরা না খেয়ে থাকবো। তো মাইয়া বলা নিয়ে যে সংসার চালাবো তার কোনো কায়দা নেই। সরকার যদি আমাদের এই বিষয়ে নতুন কোনো উদ্যোগ না নেয়, ভবিষ্যতে হয়তো আমাদের বেঁচে থাকাও কষ্টকর হয়ে দাঁড়াবে। আমাদের বেঁচে থাকার তাগিদে জাতীয় সম্পদ পাট কৃষক রক্ষার খাতিরে আমাদের বৃহত্তম আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য থাকব। তবে পাট অধিদপ্তরের দাবি, সংকট নিরসনে মন্ত্রণালয় ও অধিদপ্তর কাজ করছে, দ্রুত ইতিবাচক সমাধান হবে। যেহেতু নতুন মৌসুম শুরু হচ্ছে, খুব তাড়াতাড়ি নতুন পাট বাজারে উঠবে এবং তাদের রপ্তানিকারকের কাছেও কিছু পাট উদ্বৃত্ত রয়েছে। এটা নিয়ে আমাদের মন্ত্রণালয় কাজ করছে। মন্ত্রণালয় হয়তো খুব তাড়াতাড়ি ভালো একটা ফলাফল জানাবে। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে খুলনা অঞ্চল থেকে কাঁচা পাট রফতানি হয়েছিল 35,84,000 মেট্রিক টন, আর চলতি বছরের মে পর্যন্ত রফতানি হয়েছে মাত্র 17,300 মেট্রিক টন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সকালের সময় আরও থাকছে। ফ্রান্সে শেষ হলো G7 সম্মেলন। ইন্দো প্যাসিফিকের নিরাপত্তা ও এআই ব্যবস্থাপনা নিয়ে বিশ্ব নেতাদের আলোচনা। ট্রাম্প তাকাইচি বৈঠকে চীনা ইস্যুতে গুরুত্বারোপ। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা খুলনা শহরের অনিবার্য পরিণতি। চলতি মাসের অর্ধেক সময় পানিবন্দী ছিল নগরীর বিভিন্ন এলাকা। গেল কয়েক বছরে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করতে সিটি কর্পোরেশন হাজার কোটি টাকা ব্যয় করলেও মেলেনি তার সুফল। অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছে জনসাধারণ। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। চারিদিকে থই থই পানি, ঢেউ আশ্রে পড়ছে তীরে। তবে এটি কোনো নদীর তীর নয়, ঘের কিংবা জলাশয় না। সামান্য বৃষ্টি হলে এভাবেই প্লাবিত হয় খুলনা নগরীর বিভিন্ন এলাকা। শহরের ময়লাপোতা, ডাকবাংলা, রয়্যাল মোড়, টুটপাড়া, খালিশপুর, নিউ মার্কেট, বাস্তুহারা, মুজগুনি, রূপসাঘাট সহ অনেক এলাকায় সামান্য বৃষ্টিতেই জমে হাঁটু পানি। জলাবদ্ধতায় বন্ধ হয় যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। রাস্তার পরে ময়লা ফেলানো থাকে, কোনো মানুষ কথা বলতে পারবে না, কোনো লোক কিছু বলতে পারবে না। এটার প্রতি সুদূর দৃষ্টি যদি সরকার বা সিটি কর্পোরেশন না দেয়, অবস্থা খুবই খারাপ। দেখেন ওইখানে একদম পুরো একেবারে রোড ভরা জল, কোনো লোক আসতে পারছে না, গাড়ি আসতে পারছে না, এত সমস্যা। নৌকার বিশেষ প্রয়োজন, নৌকা ছাড়া মানুষ চলাচল করতে পারবে না। এত ড্রেন কারবার হয়েছে, তারপর আমাদের কোনো উন্নতি হয়নি, পানি জলবদ্ধ রয়ে গেছে। বিগত যে আমাদের বাজেটগুলো আসছে একটাও সঠিকভাবে কাজে লাগায়নি, যে কারণে আমাদের এই ভোগান্তি। অথচ গত এক দশকে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে একাধিক প্রকল্পের আওতায় 1,500 কোটি টাকা খরচ করেছে খুলনা সিটি কর্পোরেশন। নাগরিক নেতারা বলছেন, অনিয়মিত কাজ, প্রশস্ত খালগুলো ছোট ড্রেনে রূপান্তর, অধিকাংশ ড্রেন পলিথিন ও প্লাস্টিক বর্জ্যে ভরাট হয়ে যাওয়া, এছাড়া নিয়মিত পরিষ্কার না করা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় না থাকায় বিপুল অর্থ ব্যয় হলেও সুফল মিলছে না। সিটি কর্পোরেশনে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হয়েছে বিগত দিনে, কিন্তু সেটি সিটি কর্পোরেশনের বা নাগরিকদের সেই সুফলটি দিতে পারছে না। পাশাপাশি নগরবাসীর নাগরিকদের অসচেতনতার কারণেই এই পলিথিন এবং প্লাস্টিক বোতলের ব্যবহার, যত্রতত্র ব্যবহারের কারণে সেখানে পানি যাতে না যেতে পারে, পানি যাওয়ার যে স্থানগুলো সেখানে আটকে যে পানি যেতে পারছে না, এটি একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে সংকট নিরসনে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সীমাবদ্ধতার কথাও জানায় সিটি কর্পোরেশন। মাস্টার প্ল্যান তৈরি করতে মনে করেন 10,000 কোটি টাকা লাগবে, সেখানে আমি পাই মাত্র 200 কোটি, 300 কোটি, কখনো কখনো আরও কম। সেটা দিয়ে আমরা এখন পর্যন্ত টোটাল মাস্টার প্ল্যানের 25% সম্পন্ন করতে পারছি। সো মাস্টার প্ল্যানটা যখন ফুলফিল হয়ে যাবে তখন বলা যাবে যে আমরা জলাবদ্ধতা থেকে মুক্তি পাব। চলতি মাসের প্রথম 15 দিনে নগরীতে 146 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।
চুয়াডাঙ্গা পৌরসভার দূষিত পানি, প্লাস্টিকের বোতল, বর্জ্য, পলিথিন সহ ক্ষতিকর জিনিস ড্রেনের মাধ্যমে নবগঙ্গা নদীতে যাচ্ছে। এতে হুমকির মুখে মাছ ও জীববৈচিত্র্য। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মাহফুজ মামুনের তথ্য ও আনিসুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট। মাথাভাঙ্গা নদী থেকে উৎপত্তি হয়েছে নবগঙ্গা নদী। চুয়াডাঙ্গা হয়ে ঝিনাইদহ অংশে বয়ে গেছে মাথাভাঙ্গা নদী। নদীর পানি একসময় কানায় কানায় পূর্ণ ছিল, বর্তমানে হাঁটুর নিচে পানি। খরস্রোতা নদী এখন মৃতপ্রায়। নদীর সঙ্গে পৌর এলাকার ড্রেনেজ লাইন যুক্ত করা হয়েছে নতুন করে। দূষিত পানি, প্লাস্টিকের বোতল, বর্জ্য, পলিথিন সহ ক্ষতিকর জিনিস ড্রেনের মাধ্যমে নদীতে যাচ্ছে। মাথাভাঙ্গা নদীতে নদীর আজকে বৈচিত্র্য হারিয়েছে। আমরা একসময় গোসলের জায়গা ছিল পুরো শহরবাসী, সেই জায়গাটি আজকে পানি দূষণের কারণে আজকে শহরের মানুষজন সেখানে নদীতে গোসল করতে পারছে না। পৌরসভা থেকে যে ড্রেনেজটা নেওয়ার উদ্যোগ করেছে, এই ড্রেনেজ থেকে যে ময়লা পানিটা এই নদীতে পড়বে, নদীতে পড়ার কারণে এখানে যে মাছ টাছগুলো থাকবে সেগুলো নষ্ট হবে। প্রাণ প্রকৃতি মাথাভাঙ্গা নদীতে যেভাবে ড্রেনের মুখগুলো ফেলছে সেগুলো বন্ধ করা তো দূরের কথা, প্রতিবাদ জানানোর পরেও আবার নতুন করে আমরা দেখছি নবগঙ্গা নদীতে তারা ড্রেনের মুখ নবগঙ্গা নদীতে ফেলছে। কর্তৃপক্ষ একটি সুন্দর সুষ্ঠু পরিকল্পনা মাফিক একটা ব্যবস্থা গ্রহণ করুক। ড্রেনের লাইন করেছে, তার মানে এখানে দূষিত পানি এসে অনেক সময় আমাদের এখানে যে মাছ টাছ যা থাকে অনেক নষ্ট হতে পারে, অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। নদী দখল ও দূষণ থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার। আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি এবং নদী যাতে দূষণ না হয় সেই বিষয়ে আমাদের সাথে সমন্বয়ের আমরা চেষ্টা করছি। আশা করি আমরা নদীর দখল এবং দূষণ থেকে বাঁচাতে পারব। চুয়াডাঙ্গায় নবগঙ্গা নদীর প্রায় 22 কিলোমিটার অংশ রয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। নড়াইলের লোহাগড়া উপজেলার 4টি ইউনিয়নের অন্তত 6000 একর জমির ফসল ও বাড়িঘর মধুমতির পানি ঢুকে প্লাবিত হচ্ছে বছরের পর বছর। ফসল ও বাড়িঘর রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হলেও 7 বছরেও হয়নি শেষ। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে এমন দুর্গতি বলে অভিযোগ এলাকাবাসীর। নির্ধারিত সময়ে বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সজীব রহমানের তথ্য ও মধু সরকারের ছবি নিয়ে রিপোর্ট। এভাবেই বছরের পর বছর মধুমতি নদীর পানি ঢুকে প্লাবিত হচ্ছে অন্তত 6000 একর জমির ফসল। শুধু ফসলি জমি নয়, ঘরবাড়িতে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজারো পরিবার। মধুমতি পানির প্লাবন ঠেকাতে 2019 সালে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটকোল থেকে ঘাগা চেয়ারম্যান বাড়ি পর্যন্ত 3.1 কিলোমিটার অংশে বেড়িবাঁধ নির্মাণে একনেকে অনুমোদন দেয় তৎকালীন সরকার, যার ব্যয় ধরা হয় 342 কোটি টাকা। স্থানীয়দের আপত্তি ও আদালতে নিষেধাজ্ঞা কাটিয়ে 2023 সালে কাজ শুরু করে জেলা পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। 2025 সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও 2 দফায় মেয়াদ বাড়িয়ে কিছু অংশের খোঁড়াখুঁড়ি ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি চোখে পড়েনি। আজও বেড়িবাঁধ হবে কিনা এটা আমরা একমাত্র বলতে পারতেছি না। আমি সহ আমার নিকটাত্মীয়দের প্রায় 3 একর জমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু অদ্যাবধি আমরা কোনো ক্ষতিপূরণ বা টাকা পাইনি। নির্ধারিত জমি বুঝে না পাওয়ায় কাজের ধীরগতি বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। আর অধিগ্রহণকৃত জমির জটিলতা কাটিয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ করার আশ্বাস জেলা পানি উন্নয়ন বোর্ডের। জুন মাসের মধ্যে আমাদের টেন্ডারের মেয়াদ, এই মেয়াদ সীমার মধ্যে আমরা কাজটি সম্পূর্ণ করতে পারবো না, কারণ আমাদের জায়গা এখনো আমাদের কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড জায়গাটা বুঝিয়ে দেয়নি। অতি দ্রুতই আমরা জমি সংক্রান্ত জটিলতা নিরসন করে আমরা নির্ধারিত সময়ের ভিতরেই আমাদের কাজটা শেষ করার টার্গেট রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রকৃত কাগজপত্র যাচাই বাছাই করেই ক্ষতিপূরণের টাকা হস্তান্তর প্রক্রিয়াধীন। সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই বাছাই সাপেক্ষে আমরা পর্যায়ক্রমে ক্ষতিপূরণ প্রদান করতে পারব। বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে জমি অধিগ্রহণ 161 জনের মধ্যে এখন পর্যন্ত ক্ষতিপূরণ পেয়েছেন মাত্র 24 জন। আর বেড়িবাঁধ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মূল্য ধরা হয়েছে 5,95 লাখ টাকা। সময় সংবাদ, নড়াইল। কুষ্টিয়ার হাসপাতালে বেড়েছে হাম আক্রান্ত রোগী, সঙ্গে গরমে বাড়ছে শিশুদের অন্যান্য রোগও। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী SM রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে।
গরমজনিত কারণে কিন্তু যে আবহাওয়া যে পরিবর্তন, সেই আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে গরমজনিত বিভিন্ন রোগের কারণে। এবং এই রোগে আক্রান্ত সাধারণত ডায়রিয়া এবং নিউমোনিয়া থেকে শুরু করে মনে করেন ঠান্ডাজনিত রোগে কিন্তু বিশেষভাবে শিশু এবং বয়স্ক মানুষ যারা আছে তারা কিন্তু আক্রান্ত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক। তিনি যেটি জানিয়েছেন যে মূলত যে শুধুমাত্র কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে 20টি সিটের বিপরীতে কিন্তু এখন পর্যন্ত 130 জন রোগী ভর্তি রয়েছে এবং ডায়রিয়া ওয়ার্ডেও কিন্তু যে এখানে সিট রয়েছে তার অতিরিক্ত রোগী কিন্তু বহন করতে হচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে। এবং শুধুমাত্র ডায়রিয়া এবং শিশুজনিত যে রোগগুলো আছে, ঠান্ডাজনিত রোগে কিন্তু প্রায় 150 রোগী কিন্তু ভর্তি রয়েছে এবং এই অতিরিক্ত রোগীর চাপে কিন্তু হিমশিম খাচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ যেহেতু এটি একটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, এই শুধুমাত্র কুষ্টিয়া জেলা নয়, কুষ্টিয়ার আশেপাশে বিভিন্ন জেলা থেকেও কিন্তু রোগী আসে, যার কারণে অতিরিক্ত রোগীর চাপ বহন করতে হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে। তবে এই বিষয়ে আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে মূলত এই অতিরিক্ত রোগীর চাপ বহন করার জন্য কিন্তু ওষুধ থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে নার্স যারা আছে তাদের কিন্তু অতিরিক্ত সময় তাদেরকে কিন্তু ব্যয় করতে হচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে, যাতে কোনো রোগীর যাতে কোনোভাবে সমস্যার সৃষ্টি না হয়। এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে শুরু করে কুষ্টিয়ার যে অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও কিন্তু একই এই পরিস্থিতি বিরাজ করছে, কারণ তাদের যে ধারণ ক্ষমতা তার থেকে কিন্তু অতিরিক্ত রোগী বহন করতে হচ্ছে। বিশেষ করে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এই জাতীয় শিশুদের যে রোগটি রয়েছে সেই রোগের কারণে কিন্তু অতিরিক্ত রোগী কিন্তু বহন করতে হচ্ছে যে কুষ্টিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। তবে এর সাথেও কিন্তু হামের যে প্রাদুর্ভাব সেটি কিছুটা কমলেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু প্রায় 36 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে হামের উপসর্গ নিয়ে। তো কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে হামের উপসর্গ রোগীর সংখ্যা এবং গরমজনিত রোগের নিয়ে শিশুদের ভর্তি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম কুষ্টিয়া থেকে। লাভের আশায় পেঁয়াজ সংরক্ষণ করে এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে মেহেরপুরের চাষিদের। বাড়ির উঠানে কিংবা সংরক্ষণাগারে পচে নষ্ট হচ্ছে পেঁয়াজ। এমনকি শস্যটি সংরক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ভর্তুকির মাধ্যমে চাষিদের মাঝে দেয়া হয় এয়ার ফ্লো মেশিন, কিন্তু সেটিও কোনো কাজে আসে না, অভিযোগ এমন চাষিরা। তবে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে জানালো কৃষি বিভাগ। ফয়সাল হোসেনের ছবি নিয়ে বেনিয়ামিনের রিপোর্ট। নষ্ট পেঁয়াজ ফেলে দিচ্ছেন গৃহবধূ মহিমা খাতুন। 1 বিঘা জমির পেঁয়াজ বিক্রি করতে না পেরে লোকসানে পড়েছেন তিনি। একই অবস্থা মেহেরপুরের বেশিরভাগ চাষির। সংরক্ষণ করতে না পেরে তাদের পেঁয়াজ পচে গেছে। শস্যটি সংরক্ষণের জন্য দেয়া কৃষি বিভাগের এয়ারফ্লো মেশিনগুলো কোনো কাজে আসছে না। সংরক্ষণাগারেই পচে নষ্ট হচ্ছে পেঁয়াজ। এতে উৎপাদন খরচ তো উঠছেই না, বরং ক্ষতির মুখে পড়ছেন এ অঞ্চলের চাষিরা। বিক্রি হয়েছে না, খদ্দের আসে না, দেখে না। 4 ভাগের মানে 3 ভাগ পচে গেছে বলা যায়, আর 1 ভাগ থাকা। এই মেশিনের দ্বারাতে এই পেঁয়াজ সংরক্ষণ করা আসলেও সম্ভব না। জেলায় শুকসাগর জাতের পেঁয়াজ প্রতি বিঘায় 200 মণ পর্যন্ত উৎপাদন হয়। সংরক্ষণের সঠিক ব্যবস্থাপনা থাকলে দেশের চাহিদা মিটিয়ে পেঁয়াজ রপ্তানি করা সম্ভব বলছেন চাষিরা। এইভাবে তো পেঁয়াজ থাকবে না। এখন কিভাবে পেঁয়াজটা সংরক্ষণ করা যায়, আরো উন্নতি প্রযুক্তি যাতে আমাদের কাছে আসে, আমরা এটাই আশাবাদী। মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এই অঞ্চলেই শুধু পেঁয়াজ চাষ করি, তাহলে আমাদের দেশীয় ঘাটতি পূরণ হয়ে আমরা বৈদেশে রপ্তানি করতে পারবো। সারা বাংলাদেশের প্রয়োজন নাই। এয়ার ফ্লো মেশিনে ত্রুটি থাকতে পারে, আর কৃষকদের দাম ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা চলছে জানালো কৃষি বিভাগ। পাশাপাশি নতুন প্রযুক্তি হিসেবে কোনো চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সহ তাদের প্রকল্প অফিসকে জানিয়েছি। প্রকল্প অফিস তাদের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিবে। যেহেতু এটা একটা নতুন প্রযুক্তি, এখানে যন্ত্র নির্ভর একটা প্রযুক্তি, যন্ত্র থাকলে তার যন্ত্র নানা রকম ত্রুটি থাকতে পারে। আমরা সেখানে যাদের কাছ থেকে আমরা নিয়েছি তাদের 1 বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। যদি ওই যন্ত্র যদি মনে করে কৃষক যে না তার কাজ করছে না, তার এটা কিন্তু 1 বছরের মধ্যে পরিবর্তন করে নতুন মেশিন নেওয়ার সুযোগ আছে। জেলায় 5200 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। বাগেরহাট সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম রপ্তানিমুখী গলদা রেণু সংকটে চাষিরা। চাহিদার তুলনায় 10 ভাগেরও কম পোনা পাচ্ছেন তারা। জেলায় মাত্র 5টি হ্যাচারিতে মানসম্মত পোনা না হওয়ায় কাঙ্ক্ষিত গলদা চিংড়ি উৎপাদন করা যাচ্ছে না। রেণু সংকট দূর করতে সরকারের সহযোগিতা চাইলেন সংশ্লিষ্টরা। আলী আকবর টুটুলের তথ্য ও আবেদুল ইসলামের ছবিতে রিপোর্ট।
সাদা সোনা খ্যাত গলদা ও বাগদা চিংড়ি উৎপাদনকারী জেলা বাগেরহাট। তবে দিন দিন মানসম্মত গলদা পোনা সংকটে পড়েছেন চাষিরা। মৌসুমের শুরুতেই পর্যাপ্ত পোনা পেলেও আরও 10 গুণ চিংড়ি উৎপাদন সম্ভব জানান চাষিরা। এর ফলে দেশের বড় একটি অর্থনৈতিক যোগান দেয়া সম্ভব। পর্যাপ্ত পরিমাণে আমাদের কোনো পোনা আমাদের এখানে নাই, হেসারিও নেই। দেখা গেল আমার দরকার 5,000, পাই 500। সামান্য কোনো মতে করে আসলে দাম মেলা। যদি সরকার ঠিকমতোভাবে পোনা দেয় তাহলে আমরা একটু লাভবান হতে পারি। সদরে বেসরকারি গলদা চিংড়ি হ্যাচারি সিপি বাংলাদেশ লিমিটেড ও অ্যাকোয়া ফার্মা শ্রিম্প লিমিটেড সহ 5টি হ্যাচারিতে মালয়েশিয়া, থাইল্যান্ড থেকে মাদার এনে পোনা উৎপাদন করা হচ্ছে মাত্র 4 কোটি, যা জেলার চাহিদার তুলনায় 7 থেকে 8 ভাগ। এছাড়া অন্যান্য উৎস থেকে চাহিদা মেটায় 4 থেকে 5 ভাগ। অথচ জেলার চাহিদা রয়েছে 58.5 কোটি পোনা। এত বেশি চাহিদা যে যা মাছ হচ্ছে তার প্রায় 1 মাস অগ্রিম বুকিং হয়ে যাচ্ছে। চাষিরা একটা কমপ্লিট প্যাকেজ আমাদের কাছ থেকে পায়, যার ফলশ্রুতিতে আসলে এই একটা দীর্ঘমেয়াদী ফলাফল। আরও অনেক লোকজন যদি এই বিজনেসটা আগায় আসে, সেই ক্ষেত্রে হয়তো পুরো ডিমান্ডটা ফুলফিল করা সম্ভব। তবে চিংড়ি চাষিদের গলদা পোনার চাহিদা মেটাতে মানসম্মত পোনা উৎপাদন হ্যাচারিগুলোতে নজরদারি রয়েছে জানান মৎস্য কর্মকর্তা। এদের পরিদর্শন করেছি এবং তাদের দ্রুততার সাথে কার্যক্রম শুরু করার জন্য বলছি, এবং যে সমস্ত হ্যাচারি বন্ধ রয়েছে তাদেরকে আমরা পত্র দিচ্ছি যে কার্যক্রম শুরু করার জন্য, অথবা লাইসেন্স তাদের বাতিল করতে হবে। জেলায় 54,848টি গলদা চিংড়ির ঘের রয়েছে। প্রতি বছর উৎপাদন প্রায় 20,345 মেট্রিক টন। তবে 58 কোটি 77 লাখ গলদার রেণুর চাহিদা থাকলেও চাষিরা পাচ্ছেন মাত্র 4 থেকে 5 কোটি। সময় সংবাদ, বাগেরহাট। দেশের বাইরের খবর। ইরান যুদ্ধ বন্ধে ওয়াশিংটন তেহরান ঐতিহাসিক চুক্তি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই চুক্তিতে সই করেছেন। এদিকে সমঝোতা চুক্তিতে সইয়ের পরেও যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র অনাস্থা প্রকাশ করেছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আঘাত এলে পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত তেহরান। দীর্ঘ দিন দরবারের পর অবশেষে ইরান যুদ্ধ বন্ধে ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়েছে। বুধবার ফ্রান্সের প্যারিসের কাছে প্যালেস অব ভার্সাইয়ে এক নৈশভোজ চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন। তার স্বাক্ষরের মাধ্যমে অবিলম্বে পরবর্তী ধাপের আলোচনা শুরু হচ্ছে বলেও জানিয়েছে হোয়াইট হাউস। ইরানের সাথে এই ঐতিহাসিক চুক্তির পরও পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে এখনই সেনা সরাচ্ছে না যুক্তরাষ্ট্র। প্যারিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, চুক্তি হলেও মার্কিন বাহিনী আরও কিছুদিন ওই অঞ্চলে অবস্থান করবে। চুক্তির অন্যতম প্রধান শর্ত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্প কিছুটা নমনীয় মনোভাব দেখিয়েছেন। তেহরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করার চেয়ে ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেটিকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। ট্রাম্প বলেন, মজুদ ধ্বংস করা অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরানও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভিকে জানান, ইরানের পক্ষ থেকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই চুক্তিতে সই করেছেন। এদিকে চুক্তি সই হলেও ওয়াশিংটনের প্রতি তীব্র অনাস্থা প্রকাশ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে তিনি জানান, এই শান্তি চুক্তি হলেও যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না। শত্রুপক্ষ যুক্তির ভাষা না বুঝলে তেহরান আবারও শক্তির ভাষায় জবাব দেবে বলে জানান তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ফ্রান্সে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলন শেষ দিন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গভর্নেন্স এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন বিশ্বনেতারা। বুধবার লেকসাইড রিসোর্ট এভিয়ান লে বেইনসে এক মধ্যাহ্নভোজে অংশ নেন তারা। এতে এআই প্রযুক্তির দায়বদ্ধতা ও অপব্যবহার রোধে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ওপেন এআই এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান এবং অ্যানথ্রোপিকের সিইও দারিও আমবোদেই। এআই এর সত্য ও মিথ্যা উপস্থাপনের ঝুঁকি নিয়ে বিশ্ব নেতাদের সাথে আলোচনা করেন তারা। এদিকে আলাদা বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও চীন ইস্যু নিয়ে কথা বলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আগ্রহ কমেনি উল্লেখ করে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের আশ্বাস দেন তিনি। এছাড়াও খনিজ সম্পদ যৌথভাবে মজুতের বিষয়ে জাপানের একটি প্রস্তাব G7 জোটের চূড়ান্ত ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যক্তিগত তথ্য কিনে নজরদারি চালাচ্ছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।
মঙ্গলবার প্রকাশিত ইউরোপ ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারফেসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 11টি গোয়েন্দা তদারকি সংস্থার তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞাপন শিল্পের মাধ্যমে সংগ্রহ করা ব্যক্তিগত তথ্য গোয়েন্দা ও নজরদারির কাজে ব্যবহার করা হচ্ছে। এই পদ্ধতিকে বলা হচ্ছে অ্যাডভার্টাইজিং বেসড ইন্টেলিজেন্স বা অ্যাড-ইন্ট। প্রতিবেদন অনুযায়ী প্রযুক্তি কোম্পানি ও তথ্য ব্যবসায়ীদের কাছ থেকে সংগৃহীত বাণিজ্যিক ডেটা সেট কিনতে প্রতি বছর কোটি কোটি ডলার ব্যয় করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। অনেক ক্ষেত্রে নিজেদের আগ্রহ গোপন রাখতে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান বা ছদ্ম কোম্পানিরও ব্যবহার করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আবারও খেলার খবর। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ শেষে বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে মুখোমুখি দলগুলো, যেখানে হারলেই এবারের বিশ্বকাপ শেষ হবে কিছু দলের জন্য। তাই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে জয় ভিন্ন কিছুই ভাবছে না প্রতিটি দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইতোমধ্যে জমে উঠেছে গ্রুপ পর্বের লড়াই। প্রথম ম্যাচে হার, ড্র বা জয়, ফলাফল যাই হোক, দ্বিতীয় ম্যাচ থেকেই যেন শুরু হচ্ছে নকআউট পর্ব। ড্র বা জয় পাওয়া দলগুলো চাইবে আসন্ন ম্যাচেই রাউন্ড অফ 32 নিশ্চিত করতে। এদিকে টানা 2 ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে বাদ পড়বে কিছু দল। তাই আগের ম্যাচে জয় না পাওয়া দলগুলোর জন্য দ্বিতীয় ম্যাচটাই হতে চলেছে ডু অর ডাই। যেমনটা চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে। প্রথম ম্যাচে হেরেছে দুই দলই। এশিয়ান জায়ান্টস উত্তর কোরিয়ার কাছে 2-1 চেকিয়ান ও আয়োজক দেশ মেক্সিকোর কাছে 2-0 হেরেছে বাফানারা। শেষ 6 ম্যাচে কেবল ওই একটা ম্যাচ হেরেছে চেক প্রজাতন্ত্র, আর দক্ষিণ আফ্রিকা জিততে পারেনি একটিও। চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে জয়ী দল টিকে থাকবে বিশ্বকাপের জন্য। বৃহস্পতিবার 10টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। এর আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়নি বসনিয়া ও সুইজারল্যান্ডের মাঝে। দুই দলই ড্র করেছে প্রথম ম্যাচে। এবারের বিশ্বকাপের প্রথম জয়ের লক্ষ্যে রাত 1টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। কানাডা বনাম কাতারের ম্যাচটিও সমান গুরুত্বপূর্ণ। এরাও জয় তুলতে পারেনি নিজেদের প্রথম ম্যাচে। এর আগে মুখোমুখি দেখায় জিতেছিল কানাডা, তবে স্বস্তিতে নেই জেসি মার্শের দল। হ্যামস্ট্রিংয়ে ইনজুরির কারণে প্রথম ম্যাচ খেলতে পারেনি আলফোনসো ডেভিস, খেলতে পারছেন না কাতারের বিপক্ষে ম্যাচেও। এদিকে প্রথম ম্যাচে শেষ মুহূর্তে কাতারের ঘুরে দাঁড়ানোর গল্প সবারই জানা। দ্বিতীয় ম্যাচেও ঘটাতে পারে অসম্ভব কিছু। ভোর 4টায় শুরু হবে এই ম্যাচ। এদিকে দুর্দান্ত ফর্মে আছে দক্ষিণ কোরিয়া। এশিয়ান পরাশক্তির মুখোমুখি আয়োজক দেশ মেক্সিকো। দুই দলই জয় পেয়েছে নিজেদের প্রথম ম্যাচে। এবার লক্ষ্য দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করা। স্তাদিও গোয়াদেলা জারাতে সকাল 7টায় শুরু হবে এই খেলা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কেইনের রেকর্ড গড়া ম্যাচে ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু ইংল্যান্ডের। পর্তুগালকে রুখে দিল DR কঙ্গো। ম্যাচে নিষ্প্রাণ ক্রিস্টিয়ানো রোনালদো। যানজটমুক্ত করতে রাজধানী ঘিরে রিং ও রেডিয়াল রোডের পরিকল্পনা। যানবাহনের চাপ কমে বাঁচবে সময়। অভ্যন্তরীণ যোগাযোগে গতি ফেরার আশা। সমন্বিত পরিকল্পনার তাগিদ। এবং ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমছে 80 কিলোমিটার। কুমিল্লা লাকসাম চাষাড়ার নতুন রুটে সময় লাগবে মাত্র 3 ঘন্টা। জ্বালানির খরচ কমবে অন্তত 30%। এই ছিল সকালের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন আন্তর্জাতিক সময়।